हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 9 নিয়ে হাজির হয়ে গেছি। আমরা পড়তে চলেছি ওড টু এ নাইটিঙ্গেল স্টানজা 1। তো এটা ক্লাস নাম্বার 9। ক্লাস নাম্বার 6 যেটা, সেখানে আমি ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যত ইনফরমেশান রয়েছে কবিতাটা পড়ার আগে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। যারা সেই ভিডিওটা এখনও দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে, ক্লাস নাম্বার 6। তো অবশ্যই তোমরা হাতে একটা টেক্সট বুক নিয়ে নাও এবং একটা খাতা পেন রাখবে। যেমনভাবে আমরা পড়ে আসছি অন্যান্য কবিতাগুলো সেভাবেই পড়বো ওড টু এ নাইটিঙ্গেলকে। ডিয়ার ফ্রেন্ডস, এটা কিটসের লেখা। কবিতাটি কিটস লিখেছিলেন যখন তিনি তার বন্ধুর বাড়িতে ছিলেন 1819 সালের স্প্রিং টাইমের মে মাসে। চার্লস আর্মিটেজ ব্রাউন ওনার ফ্রেন্ড, তার বাড়িতে উনি ছিলেন। তার বাড়িটা হচ্ছে হ্যামস্টেডে, লন্ডনের কাছাকাছি, তোমার উইন্ডোর্থ প্লেস জায়গাটা, সেখানে উনি ছিলেন। তার বন্ধু লিখেছেন নোটসে যে কিডস একদিন সকালবেলায় উঠে তোমার চা খাওয়ার পরই তিনি একটা চেয়ার নিয়ে সামনে চলে যান। একটা গ্রাস প্লট ছিল, তার কাছাকাছি একটা তোমার প্লাম ট্রি ছিল। তো সেখানে একটা নাইটিঙ্গেল গান গাইছিল, তাদের বাড়ির কাছাকাছি বাসা বেঁধেছিল সেই নাইটিঙ্গেলটা। সেই নাইটিঙ্গেলের গান শুনে 2-3 ঘন্টা কিডস বসেছিলেন সেখানে। তারপর উনি ফিরে আসেন, তখন তার বন্ধু দেখেন যে কিডসের হাতে কয়েকটা তোমার পেপার, ছোট পেপারের টুকরো রয়েছে, তো স্ক্র্যাপ অফ পেপার কিছু রয়েছে তিনি দেখলেন। তো সেখানে কিডস একটা কবিতা রচনা করেছেন এই নাইটিঙ্গেলটাকে নিয়ে, তার যে ফিলিংস নাইটিঙ্গেলের গান শুনে। তো সেটাই হচ্ছে আমাদের ওড টু এ নাইটিঙ্গেল। তো রিটেন টাইম হচ্ছে মে 1819। এটা পাবলিশ হয়েছিল জুলাইয়ের এডিশন যে ম্যাগাজিনটা, সেটার নাম হচ্ছে অ্যানালস অফ দ্য ফাইন আর্টস। আর এটা বুক আকারে পাবলিশ করে তার পরের বছর 1820-তে লামিয়া ইসাবেলা, সেন্ট ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস। এটা আগের ভিডিওতেই আমি তোমাদের ডিটেলসে বলেছি। এটা একটা লিরিক, এটা একটা ওড, এটা হোরেশিয়ান টাইপের ওড। ওড কত ধরনের হয় এগুলো নিয়েও ডিটেলস আলোচনা হয়েছে। তো ওডের যে সমস্ত কোয়ালিটিগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাবো আমরা, যেমন একটা অ্যাড্রেস থাকবে। এখানে আমরা দেখব এটা অ্যাড্রেস টু এ নাইটিঙ্গেল, অ্যাড্রেস টু এ বার্ড, একটা নাইটিঙ্গেল পাখিকে অ্যাড্রেস করছে। সেকেন্ড আমরা ওডের যে কোয়ালিটিটা পাবো সেটা হচ্ছে একটা তোমার গ্র্যান্ড একটা থিম, একটা এলিভেটেড থিম থাকে এখানে। যে থিমটা আমরা এখানে দেখব ওড টু এ নাইটিঙ্গেলের ক্ষেত্রে, ট্রানজিয়েন্স অফ হিউম্যান লাইফ ভার্সেস দ্য পারমানেন্স অফ বিউটি অর দ্য পারমানেন্স অফ দ্য নাইটিঙ্গেল সং। এইটা হচ্ছে এর যে থিম। তাহলে হিউম্যান লাইফের যে ক্ষণস্থায়িত্ব, তার সাথে নাইটিঙ্গেল পাখির যে গান, তার যে বিউটি সেই গানের, তার যে চিরস্থায়িত্ব, এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন করা হচ্ছে। এইটাই হচ্ছে এই কবিতাটার মেন থিম। তাহলে একটা এলিভেটেড থিম পাচ্ছি আমরা, সাথে অ্যাড্রেস পাচ্ছি, এবং সাথে সাথে ওডের মধ্যে কি পাই আমরা, একটা কমপ্লিকেটেড প্যাটার্ন পাই স্টানজার। এখানেও আমরা দেখতে পাবো যে আয়াম্বিক পেন্টামিটারই লিখেছেন ইনি। তোমার এই ওডটা 80টা লাইন রয়েছে, 8টা স্টানজা রয়েছে, 10টা করে লাইন রয়েছে প্রত্যেক স্টানজাতে, এবং প্রত্যেকটা স্টানজা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 4টে লাইন হচ্ছে তোমার কোয়াট্রেন, তারপরে 6টা হচ্ছে সেস্টেড। তাহলে প্রত্যেকটা স্টানজা কোয়াট্রেন সেস্টেডে ভাগ আছে, এবং আয়াম্বিক পেন্টামিটারে লেখা হলেও প্রত্যেক স্টানজার 8 নম্বর লাইন যেটা, সেটা আবার লেখা হয়েছে আয়াম্বিক ট্রাইমিটারে। আবার সেকেন্ড স্টানজাতে যখন আমরা যাব, সেখানে আমরা দেখতে পাবো যে সেকেন্ড স্টানজার একটা লাইন রয়েছে যেটা আবার আলেকজান্ড্রিনে লেখা হয়েছে, অর্থাৎ আয়াম্বিক হেক্সামিটার। তাহলে খুবই মানে ভ্যারিয়েশান রয়েছে অনেক ধরনের, খুব কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার যেটা ওডের মধ্যে পাওয়া যায়। এখানেও তার গুণ রয়েছে। তো এটা একটা টিপিক্যাল হোরেশিয়ান ওড আমরা বলতে পারি, একটা বিউটিফুল এক্সাম্পল অফ হোরেশিয়ান ওড। সাথে পিন্ডারিক যে ওড, সাথে পিন্ডারিক ওডেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে, তবে হোরেশিয়ান ওডই বলবো আমরা এটাকে। এর মধ্যে একটা মেডিটেটিভ টোন রয়েছে, একটা পার্সোনাল টোন রয়েছে, সেটাও আমরা দেখতে পাবো এই কবিতার মধ্যে। ডিয়ার ফ্রেন্ডস, কিডস তার জীবনের খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে চলছিলেন। অলরেডি তার প্রিয় ভাইয়ের মৃত্যু হয়েছে কনজামশানে, তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন, ফ্যানি ব্রাউনির কাছ থেকে তিনি রিজেকশান পেয়েছেন। এই সমস্ত যে টানাপোড়েন তার লাইফে চলছে, তিনি নিজেও রোগাক্রান্ত হয়ে পড়ছেন কনজামশানে। তিনি নিজে বুঝতে পারছেন যে আমি মরতে চলেছি খুব শীঘ্র। তার বন্ধুকে তিনি লিখেছেন, দিস ইজ মাই ডেথ ওয়ারেন্ট। তিনি সেই ব্লাড দেখে বলেই দিয়েছিলেন যে দিস ইজ মাই ডেথ ওয়ারেন্ট, আই মাস্ট ডাই, আই নো দ্য কালার অফ দিস ব্লাড।
কারণ কিডস তোমাদের আমি আগেই বলেছিলাম তার লাইফ সম্পর্কে, তিনি নিজেও মেডিকেল প্র্যাকটিস করেছিলেন। তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে জীবন কিডসের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে কিন্তু উনি এই ওডটা লিখছেন। এইটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আর আমরা কথা বলবো না, ডাইরেক্ট আমরা চলে যাব এই ওডসের ভিতরে। এই ওডগুলো, বিশেষ করে ওড টু এ নাইটিঙ্গেল, এটা মানে ইংরাজি ভাষায় লেখা শ্রেষ্ঠ যে তোমার বার্ড পোয়েমসগুলো রয়েছে বা ওডস বলতে পারি আমরা, তার মধ্যে কিন্তু এটা অন্যতম। সুইনবার্ন তো বলেইছিলেন, তোমরা শুনেছো যে ওয়ান অফ দ্য ফাইনাল মাস্টার পিসেস অফ হিউম্যান ওয়ার্ক, তিনি বলেছেন, এতটা প্রশংসা করেছেন এই ওড টু এ নাইটিঙ্গেলের। তো এটা পড়ানোর থেকে এটা পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা পড়ানো যাবে না, এমনই কবিতা না এগুলো, এগুলো পড়ানো ঠিক যায় না, এগুলো পড়তে হয়। তাহলে আমি বলতে পারি না যে এই কবিতাটা আমি তোমাদের পড়াবো, এই কবিতাটা আমি তোমাদের সাথে পড়বো, এইটুকু বলতে পারি আমি। তো তোমরাও পড়ছো, সাথে সাথে আমিও পড়বো। চলো পড়া যাক কবিতাটা। তো ডিয়ার ফ্রেন্ডস, এই কবিতার ভাষা এগুলো সম্পূর্ণ ফিলিংসের ব্যাপার, এটা বোঝানো খুব মুশকিল। যত তুমি ফিল করতে পারবে কবিতাটাকে, তত বেশি এর রস তুমি পাবে। তো হাতে অবশ্যই একটা টেক্সট বুক নিয়ে নেবে, যে কোনো টেক্সট বুক রাখবে, এখানে কোনো ব্যাপার নেই, যেখানে টেক্সটটা রয়েছে সঠিকভাবে। তো ফার্স্ট স্টানজা আমরা শুরু করতে চলেছি ওড টু এ নাইটিঙ্গেলের। প্রথম লাইন দেখো কি, মাই হার্ট অ্যাক্স অ্যান্ড এ ড্রাউজি নামনেস pains my sense as though of hemlock I had drunk or emptied some dull opiate to the dregs. 1 minute passed and lithy words had sunk. তো এই মাই হার্ট অ্যাক্স থেকে শুরু করে একদম শাঙ্কে এসে যে ফ্লো অফ থট যেটা ছিল, সেই ফ্লোটা শেষ হলো এখানে এসে। তাহলে আমরা বলতেই পারি প্রথমের যে স্টানজাটা 10 লাইনের, এটা প্রথমে 4 লাইনে ভাগ করা হয়েছে, 4 আর 6। তাহলে দেখো একটা কোয়াট্রেন কমপ্লিট হয়ে গেল, এখানে ফ্লোটা শেষ হয়ে গেল এসে। এবার দেখো আমরা শুরু করি এর মিনিং বলতে। প্রথমে দেখো কি বলেছে, এই কবিতাটা পড়তে গেলে তোমাকে কি করতে হবে, যে লাইনগুলোকে না একটু এদিক ওদিক করে নিতে হবে, বা লাইনের কোনো একটা অংশ তার পরের যেটা আছে সেটাকে না দেখে আমরা অন্য জায়গা থেকে আরেকটা অংশ নেব, ম্যাচিং করতে হবে। কারণ ম্যাচ না করলে হবে না, কারণ এটা ডিসঅর্ডারলি ওয়েতে করা আছে। তাহলে এখানে দেখো মাই হার্ট অ্যাক্স, অর্থাৎ আমার হৃদয়ে একটা ব্যথার অনুভূতি হচ্ছে আমার। এখানে কবি বলছেন যে আমার হৃদয়ে একটা ব্যথার অনুভব হচ্ছে। কেন? এর সাথে সঙ্গে সঙ্গে তুমি চলে এসো, এখানে দেখো বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, এই লাইনটা পড়ে নাও। এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 নাম্বার 6, লাইন নাম্বার 6। তাহলে দেখো মাই হার্ট অ্যাক্স বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস। এবার দেখো আইডিয়াটা ক্লিয়ার হবে এখানে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে কবি বলছেন যে তোমার যে আনন্দ, তোমার গানে যে আনন্দ রয়েছে, অর্থাৎ যে আনন্দে তুমি গান গাইছো, সেই তোমার আনন্দে আনন্দিত হয়ে এতটাই আমি স্বয়ং আনন্দিত হচ্ছি যে আমার হৃদয়ে একটা যন্ত্রণার অনুভূতি হচ্ছে, একটা ব্যথার অনুভূতি হচ্ছে, একটা পেনের একটা সেন্স আসছে আমার হৃদয়ে, যেন কিছু বিঁধছে আমার হৃদয়। দেখো প্রথম লাইনটাতেই আছে প্যারাডক্স, আর ভরে ভরে প্যারাডক্স আছে এই কবিতাটাতে। প্যারাডক্স হচ্ছে এখানে কন্ট্রারি আইডিয়াস। ডিয়ার ফ্রেন্ডস, একবার যখন তুমি পড়বে লাইনটা, তখন পড়ে মনে হবে যে এই লাইনটার মধ্যে একটা কন্ট্রাডিকশান আছে, কিছু মিলছে না। কিন্তু যখন তুমি আবার পড়বে, ভালোভাবে পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে এর অন্তর্নিহিত একটা অর্থ কিন্তু রয়েছে, কোনো একটা মেসেজ দিতে চাইছে গভীর। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে আনন্দিত হওয়ার ফলে পেন কি করে অনুভব হতে পারে? এটা তো প্যারাডক্সিক্যাল আইডিয়া হয়ে যাচ্ছে না? তাহলে একটু যদি ভালো করে আমরা ভাবি, এই পেন আর প্লেজার, এই দুটো ফিলিংসই কিন্তু খুব ইন্টার রিলেটেড, একে অপরের সাথে কানেক্টেড। একটা এলেই আর একটা আসার কিন্তু আমরা ঘণ্টার ধ্বনি শুনতে পাই। খুব যখন আনন্দ হয় আমাদের, তখন একটা পেনের অনুভব হয় আমাদের হার্টে। খুব বেশি জোরে যখন আমরা হাসি, তখন চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তার মানে কিন্তু আমরা কাঁদছি না। কিন্তু দেখো এর ম্যানিফেস্টেশনটা দেখো, তাহলে আনন্দেতেও কিন্তু জল আসে আমাদের চোখে। আবার খুব যখন আমাদের মধ্যে আনন্দের অনুভূতি হয়, তখন কিন্তু মনে হয় যেন হার্টে একটা কষ্ট হচ্ছে, আমরা বলি আর আমি হাসতে পারছি না, আর আমি পারছি না, আর হাসাস না আমাকে, এবার কষ্ট হতে আরম্ভ করে দিচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই দেখো প্লেজার আর পেন কতটা কানেক্টেড, কতটা রিলেটেড। সেই জন্য কিডস আরেক জায়গায় বলেছিলেন যে
খুব বেশি আনন্দের অনুভূতি আর যন্ত্রণার অনুভূতি এই দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই, এরা খুব কাছাকাছি। তাহলে কি বলছেন কবি, যে তোমার যে গান, সেই যে তোমার যে আনন্দ, যে আনন্দে তুমি গান গাইছো, যে হ্যাপি ফিলিংসটা তোমার মধ্যে রয়েছে, সেই আনন্দতেই আমি আনন্দিত হচ্ছি এবং এত আনন্দের জোয়ার আমার হৃদয়ে বইছে যে আমার হার্ট এটাকে নিতে পারছে না, ওভারফ্লো করে যাচ্ছে আনন্দে, সেই জন্য আমার হার্টে একটা পেন অনুভব করছি আমি। নেক্সট দেখো, অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেনস মাই সেন্স, এবং আমার যে ইন্দ্রিয়গুলো রয়েছে, আমার যে তোমার 5টা ইন্দ্রিয় রয়েছে, সেই তোমার সেন্স অর্গ্যান যেগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে যেন নাম হয়ে যাচ্ছে। নাম হয়ে যাওয়া মানে অবশ হয়ে যাওয়া, যেন আর কাজ করতে পারছে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং নামনেস পেন্স, এবং এই যে নামনেসটা আসছে আমার সেন্সে, সেগুলো আবার আমাকে যন্ত্রণা দিচ্ছে। দেখো অক্সিমরন ইউজ করা হয়েছে, নামনেস পেন্স, এই দুটো ওয়ার্ড পরস্পর বিপরীত। পেন যাতে না হয় শরীরে, সেই জন্যই তো অবশ করা হয়, যাতে পেনের অনুভব না হয়। এখানে কবি বলছেন যে নামনেসটা আমার মধ্যে তৈরি হচ্ছে ওই পাখিটার গানটা শুনে, সেই নামনেসটা একটা পেন দিচ্ছে আমার ইন্দ্রিয়গুলোকে। তো এখানে একটা অক্সিমরন রয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি দেখো, এই যে দুটো লাইন আমরা পড়লাম এখানে, মাই হার্ট অ্যাক্স অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেন্স মাই সেন্স, এটা হচ্ছে সেন্সুয়াস কোয়ালিটি কিডসের মধ্যে রয়েছে, বিশেষ করে তোমার রোম্যান্টিক কবিদের মধ্যেই থাকে এই যে সেন্সুয়াসনেসের ব্যাপারটা, সেইটা কিন্তু ভরে ভরে এখানে আমরা পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এই সেন্সুয়াসনেস জিনিসটা কি? বারবার আমরা বলি যে সেন্সুয়াস ইমেজ, এটা কি অ্যাকচুয়ালি? তো দেখো, সেন্সুয়াস শব্দটার মধ্যেই সেন্স ওয়ার্ডটা লুকিয়ে রয়েছে। সেন্স মানে হচ্ছে তোমার ইন্দ্রিয়। এবার সেন্সুয়াস মানে হলো সেটাই যেখানে মেন্টাল কোনো অ্যাক্টিভিটি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে অ্যাপিল করে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির উদ্রেক করে, সেইটাকে আমরা বলি সেন্সুয়াস পিকচার। কেমন বিষয়টা? মেন্টাল মানে কি, যেটা তোমার মানে তুমি কিছু একটা পড়ছো, ধরো সেটা পড়ে তোমার খুব ভালো লাগছে, তুমি খুব আনন্দ পাচ্ছ, এটা কোন সেন্সে অ্যাপিল করছে? তোমার মাইন্ড। তুমি পড়ছো যেটা, তোমার ব্রেন, তুমি সেটা বুঝছো, তোমার বুঝে সেটা খুব ভালো লাগছে যে এর মধ্যে খুব সুন্দর লজিক রয়েছে, এর মধ্যে বেশ উইট রয়েছে এই কমেন্টটার মধ্যে। সেটা পড়ে এই যে তুমি আনন্দটা নিচ্ছ, সেটা কিসের মাধ্যমে নিচ্ছ? ব্রেনের মাধ্যমে নিচ্ছ, তোমার মাইন্ডের মাধ্যমে নিচ্ছ। কিন্তু এটা তো ফিজিক্যাল কিছু না, তাই না? কিন্তু যদি এর ফলে তোমার শরীরে কোনো রকম পরিবর্তন আসে বা তুমি ফিজিক্যালি কিছু অনুভব করতে আরম্ভ করো, সেইটাকে আমরা বলি সেন্সুয়াসনেস। এখানে দেখো, গানটা যখন তিনি শুনছেন, সেই গানের যে অ্যাপিল সেটা কোথায় হচ্ছে? কবির হৃদয়ে হচ্ছে, কবির মাইন্ডে হচ্ছে সেই অ্যাপিলটা। কিন্তু এই যে মাইন্ডে অ্যাপিলটা হচ্ছে, মেন্টাল যে অ্যাক্টিভিটি, এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার হৃদয়ে তিনি বলছেন আমি পেন অনুভব করছি, যেন একটা তোমার শার্প কিছু একটা ভোঁকাচ্ছে মনে হচ্ছে আমার হৃদয়ে। তো এটা তো ফিজিক্যাল একটা অনুভূতি, পেনের অনুভূতি ফিজিক্যাল অনুভূতি, মেন্টাল নয়। তাহলে এই যে মেন্টাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে রূপান্তরিত হচ্ছে, এইটাকেই বলা হয় সেন্সুয়াসনেস। তাহলে এখানে একটা সেন্সুয়াস ইমেজ আমরা পাচ্ছি, যে একটা পাখির গান শুনে কবি বলছেন যে আমার হৃদয়ে একটা পেনের অনুভব হচ্ছে, তীব্র একটা যন্ত্রণা, একটা বেদনার আমি অনুভব করছি। এবং সাথে সাথে এই গানটার এমনই গুণ রয়েছে যেন একটা মন্ত্রের মতো, এই গানটা একটা স্পেল বাউন্ড করে দিচ্ছে কবিকে, একটা মন্ত্র শক্তিতে যেন জড়িয়ে দিয়েছে তাকে। সে আর শরীরের অঙ্গ তার যে সেন্স অবজেক্টগুলো, সেগুলো আস্তে আস্তে নাম হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, তারা আর কাজ করতে পারছে না, কবি যেন নড়তে চড়তে পারছেন না, আর তার ইন্দ্রিয়গুলো বিকল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং তা সত্ত্বেও তিনি একটা পেন, একটা লুকানো পেন একটা তিনি কিন্তু অনুভব করছেন। এখান থেকে আরও একটা বিষয় তোমাদের বুঝতে হবে, যে এই যে তার ইন্দ্রিয়গুলো বিকল হয়ে যাচ্ছে বলছে, এর কারণ কি? ভালো করে ভেবে দেখো, আমাদের যে সেন্স তোমার অর্গ্যানগুলো রয়েছে, এদের কোনো অনুভূতি যখন এরা পায়, সেই অনুভূতিগুলোকে এনজয় করার বা অবজেক্টগুলো যেগুলো রয়েছে আমাদের সেন্স অবজেক্ট, যেমন আমরা চোখ দিয়ে দেখি, তাহলে সুন্দর দৃশ্যকে আমরা অনুভব করছি বা তার আনন্দ নিচ্ছি। কান দিয়ে কী করছি? আমরা শুনছি। তাহলে একটা যে মেলোডিয়াস একটা সং, তার যে মেলোডি, তার আনন্দ আমরা কানের মাধ্যমে নিচ্ছি। প্রত্যেকটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে এই যে অনুভূতিগুলো নিচ্ছি, এই আনন্দগুলো আমরা পাচ্ছি, এই অনুভবগুলো করার একটা লিমিট রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ইন্দ্রিয়ের ফিলিংসের বা অনুভব করার একটা লিমিট আছে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে অ্যাক্টিভিটি, তার একটা লিমিট রয়েছে।
কবি লিমিটলেসে যেতে চাইছেন, এমন একটা জগতে যেতে চাইছেন যেখান থেকে ওই পাখিটা গান গাইছে, নাইটিঙ্গেলের যে জগৎ সেটা আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ডে নয়। কবি কল্পনা করছেন, ইমাজিন করছেন সে এমন একটা জগৎ থেকে গানটা গাইছে যে জগতে ফিজিক্যাল যে পেনগুলো রয়েছে, সাফারিংগুলো রয়েছে আমাদের জগতের, সেগুলো সেখানে পৌঁছাতে পারে না। অর্থাৎ একটা অনন্ত থেকে তার গানটা ভেসে আসছে। সেই অনন্তে পৌঁছানোর জন্য, সেই চিরন্তন জগতে পৌঁছানোর জন্য আমাদের সেন্স যে অর্গ্যান, এরা কিন্তু যথেষ্ট নয়, কারণ এদের একটা লিমিট আছে। সেই লিমিটের পর এরা আর অনুভব করতে পারে না। কিন্তু এই গানের মধ্যে এত আনন্দ রয়েছে, যে আনন্দটা অনুভব কিন্তু এই সেন্স অবজেক্টে, তোমার এই সেন্স অর্গ্যানের মাধ্যমে করা সম্ভবই নয়। সেই কারণে উনি বলতে চাইছেন যে ওই অনন্তে পৌঁছানোর জন্য, ওই জগতে পৌঁছানোর জন্য নাইটিঙ্গেলটার যে আইডিয়াল ওয়ার্ল্ড, সেখানে আমার এই সেন্স অর্গ্যানগুলো এন্ট্রি নিতে পারবে না। সেই জন্য এরা হার স্বীকার করে নিয়েছে, এরা হেরে গেছে, এরা স্টপ করে দিয়েছে, এরা আর কাজ করা বন্ধ করে দিয়েছে। এইবার আমি সেখানে পৌঁছাবো, কিন্তু কিভাবে সেটা দেখবো আমরা। যে সেন্স অর্গ্যানের মাধ্যমে কবি পৌঁছাতে পারবেন না, তিনি অলরেডি স্বীকার করে নিয়েছেন যে এত আনন্দ রয়েছে, এত মেলোডির একটা প্রবাহ চলে আসছে সেখান থেকে, যে আমি আর নিতে পারছি না, আমার সেন্স অর্গ্যানগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। এইবার কবি কিন্তু সেখানে যেতে চাইছেন, কিন্তু কিভাবে যাবেন তিনি আমরা দেখব। দেখো এরপরে আর কি বলছেন, আর কি ফিলিংস হচ্ছে ওনার। অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, আমার যেন মনে হচ্ছে যে কেউ আমাকে হেমলক খাইয়ে দিয়েছে, মানে আমি হেমলক পান করে ফেলেছি। আচ্ছা, হেমলক কি? হেমলক হচ্ছে একটা গাছ, সেই গাছের যে রস, এই রস যদি খুব তোমার একটা লিমিটেড পোরশানে ইউজ করা হয়, তাহলে এটা মেডিসিনের কাজ করে। কি মেডিসিনের কাজ করে? ইনসমনিয়া যে রোগ, অর্থাৎ অনিদ্রা, সেই অনিদ্রা রোগের ওষুধ হিসেবে কাজ করে কিন্তু এই হেমলক, যে তোমার এই গাছের যে রসটা, এই যে স্যাপটা। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হেমলক যদি অল্প মাত্রায়, লিমিটেড তোমার একটা কোয়ান্টিটিতে মেডিসিনে ব্যবহার করা হয়, তখন এটা কিন্তু খুব ভালো কাজ করে, নিদ্রা নিয়ে আসে, তোমার স্লিপিনেস, একটা ড্রাউজিনেস, একটা ঘুম ঘুম ভাব কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু যদি বেশি মাত্রায় ব্যবহার করা হয়, এটা বিষের কাজ করে, এটা কিন্তু মৃত্যুর কারণ হয়ে যায় মানুষের। তোমরা জানো যে সক্রেটিসের যে মৃত্যু হয়েছিল, সক্রেটিসকে এই হেমলক বিষ পান করতে দেওয়া হয়েছিল, সেই হেমলক বিষ পান করে সক্রেটিসের মৃত্যু হয়েছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে কবি বলতে চাইছেন যে ওই মেডিসিনের মতন যেন কেউ আমাকে অল্প মাত্রায় একটু হেমলক পান করিয়ে দিয়েছে। সেই জন্য আমার মধ্যে ওই যে উনি বলছেন না যে আমার হৃদয়ে একটা পেন হচ্ছে, আমার ইন্দ্রিয়গুলো যেন বিকল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটা অবশ ভাব, একটা নামনেস আমি অনুভব করছি। এটা কেন হচ্ছে? তাহলে উনি বলছেন যেন মনে হচ্ছে যে কেউ আমাকে একটা হেমলক পান করিয়ে দিয়েছে। তারপরে দেখো, আই হ্যাড ড্রাঙ্ক মানে আই হ্যাড সোয়ালোড, আমি সোয়ালো করে ফেলেছি কিছুটা হেমলক, তোমার হেমলক রস কিছুটা আমি নিয়ে ফেলেছি। আর এমটিড মানেও সোয়ালো করা, মানে গিলে ফেলা। সাম ডাল ওপিয়েট টু দ্য ড্রেনস, আমি যেন মনে হচ্ছে কিছু ডাল ওপিয়েট। এবার প্রশ্ন হচ্ছে এখানে ডাল মানে স্লিপি, ওপিয়েটটা স্লিপি নয়, এখানে ট্রান্সফার্ড এপিথেট ব্যবহার করা হয়েছে। এই কবিতাটাতে ভরে ভরে ট্রান্সফার্ড এপিথেট আছে। তাহলে এখানে ডাল যেটা, সেটা ওপিয়েটটা ডাল নয়, কবির যে ইন্দ্রিয়গুলো সেগুলো ডাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ওপিয়েটটা নেওয়ার ফলে। ওপিয়েট কি? আফিম। ওপিয়েট হচ্ছে আফিম। এই আফিম যেটা, এটা তোমার লিকুইড করে মেডিসিনের মতন এটাকেও কিন্তু কাজে লাগানো যায়। ওই একই রোগের ক্ষেত্রে, ইনসমনিয়ার ক্ষেত্রেও এটা কাজে লাগে, মানে এটাও স্লিপিনেস নিয়ে আসে, এবং সাথে সাথে এই ওপিয়েট কী করে, তোমার একটা অবশ ভাব নিয়ে আসে, অর্থাৎ অবশ করার জন্যও কিন্তু এটা কাজে লাগে, এই ওপিয়েট তোমার যে আফিমের কথা বলা হচ্ছে। তাহলে ইনি বলছেন যেন টু দ্য ড্রেনস, এই ফ্রেজটার মানে কি? টু দ্য ড্রেনস মানে হচ্ছে টু দ্য ড্রেগস, অর্থাৎ শেষ বিন্দু পর্যন্ত যেন একটা শিশিতে ভরা ধরো কিছুটা অ্যামাউন্ট অফ ওপিয়েট যেন আমি গিলে ফেলেছি একদম শেষ বিন্দু পর্যন্ত, সেই জন্য আমার এই ফিলিংসগুলো আসছে। এই টু দ্য ড্রেনস যে ফ্রেজটা আছে, এইরকমই তোমরা ফ্রেজ দেখতে পেয়েছো ইউলিসেসে। ইউলিসেসে ছিল আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, ওই টু দ্য লিজ মানেও যা, টু দ্য ড্রেনস মানেও তাই। টু দ্য ড্রেনস মানেও হচ্ছে তোমার শেষ বিন্দু পর্যন্ত। তাহলে কিডস বলছেন যে আমি যেন শেষ বিন্দু পর্যন্ত কিছুটা ওই ওপিয়েট যেন আমি পান করে ফেলেছি। হয় আমি ওপিয়েট পান করেছি সেই জন্য একটা নামনেস আসছে, অথবা যেন আমি হেমলক পান করে ফেলেছি সেই জন্য এই যে স্লিপি অনুভূতিটা আমার মধ্যে, একটা ঘুম ঘুম ভাব একটা চলে আসছে, একটা বিকল ভাব আসছে আমার মধ্যে। নেক্সট দেখো, 1 মিনিট পাস্ট, আর এটা বেশিক্ষণ আগে হয়নি, মাত্র 1 মিনিট আগেই যেন আমি এটা করেছি, এরকম একটা অনুভূতি হচ্ছে। মানে গানটা শোনার সাথে সাথে একটা এফেক্ট হচ্ছে। অ্যান্ড লিথি ওয়ার্ডস হ্যাড সাঙ্ক, এবং মনে হচ্ছে যেন আমি লিথি নদীর দিকে আস্তে আস্তে ডুবে যাচ্ছি। এইটা দেখো,
এই লিথি যে ওয়ার্ডটা ডিয়ার ফ্রেন্ডস, এটা সম্পর্কে তোমরা খুব ভালোভাবেই জানো। এটা অলরেডি আমি তোমাদের ড্রিম চিলড্রেনও বলেছি, আর তোমাদের আমি তোমার যেটা আগের ভিডিওতে আমি তোমাদের করিয়েছিলাম সেটা হচ্ছে সি স্টুপস টু কঙ্কার, সেখানেও তোমরা এই শব্দটা পেয়েছিলে, লিথি, স্টিক্স, এগুলো তোমরা পেয়েছো। তো অনেক কবিতাতে, অনেক জায়গাতে এই শব্দটা তোমরা পাবে। এটা হেডিসের একটা নদীর নাম। হেডিস হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড, নরক যেটাকে বলি আমরা। তো গ্রিক মাইথোলজি অনুযায়ী হেডিস যেটা নরক, সেখানে 5টা প্রধান নদী আছে। সেই 5টা নদী পার করে তবে তুমি যে অন্য জগৎ যেটা তোমার ওয়ার্ল্ড অফ দ্য ডেড, যেটা মৃতদের যে জগৎ, আত্মার যে জগৎ, সেখানে পৌঁছানো যায় গ্রিক মাইথোলজি অনুযায়ী। তো সেই 5টা নদীর মধ্যে প্রধান নদী হচ্ছে লিথি নদী। এই লিথি নদীকে বলা হয় রিভার অফ ফরগেটফুলনেস, কারণ এই লিথি নদীর জল যখন কোনো জীবাত্মা পান করে, সে তখন তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি ভুলে যায়। তো সেই জন্য লিথিকে বলা হয় রিভার অফ ফরগেটফুলনেস। তো কিডস এখানে বলছে যে এমন অনুভূতি হচ্ছে আমার মধ্যে, যেন আমার ওই যে সেন্স অর্গানগুলো বলেছিল আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে, যেন আমি সব ভুলে যাচ্ছি, আস্তে আস্তে একটা ফরগেটফুলনেসের জগতে চলে যাচ্ছি। তাহলে সত্যিই কি আমি লিথি নদীর দিকে চলে যাচ্ছি? আমি কি ডুব দিচ্ছি সেখানে গিয়ে? এবার ভালো করে খেয়াল করো, শব্দের ব্যবহার দেখো কিডসের কত সুন্দর। ভালো করে খেয়াল করো, এখানে আছে হ্যাড সাঙ্ক শব্দ ইউজ করেছে, সাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে, এখানে বলেছিল লিথি ওয়ার্ডস, লিথি ওয়ার্ডস বলেছে, তার মানে লিথি নদীর দিকে। তাহলে লিথি নদীর দিকে যদি বলে, তার মানে তো সেখানে যাওয়া বোঝাবে, অর্থাৎ একটা মুভমেন্ট বোঝাবে, অর্থাৎ পায়ে হেঁটে মুভমেন্ট হচ্ছে একটা। তাহলে এখানে ইউজ করা উচিত ছিল তো যে হ্যাড গান, কিন্তু হ্যাড গান ইউজ না করে কত সুন্দরভাবে দেখো হ্যাড সাঙ্ক শব্দটাকে উনি লাগিয়েছেন। এই সাঙ্ক বলছে মানে কি অনুভূতি হচ্ছে আমাদের? সাঙ্ক কখন হয়? যখন বোঝা চেপে যায় মাথার ওপরে। তাহলে মনে হচ্ছে যেন কেউ একটা বোঝা চাপিয়ে দিয়েছে কবির ওপরে, সেই বোঝার ভারে, সেই বার্ডেনের ভারে আস্তে আস্তে তিনি ডুবে যাচ্ছেন। এবার এই বোঝাটা কিসের বোঝা? এই যে বার্ডেন, এইটাই হচ্ছে জীবন যন্ত্রণা। এই কবির যে এই যে আমাদের মরজগৎ, এই সোসাইটিতে থাকার ফলে যে সাফারিংসগুলো কিডসের মধ্যে চলেছে, কিডসের মধ্যে যে ডিজেকশান, যে স্যাডনেস, যে ডিপ্রেশনে কিডস রয়েছেন, তার ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা, তার প্রেমে ব্যর্থ হওয়ার, রিজেকশান পাওয়ার ফ্যানির কাছ থেকে তার যে যন্ত্রণা, এবং তার নিজের যে রোগ যন্ত্রণা, এই সব কিছু এক জায়গায় হয়ে এতটা বার্ডেন তৈরি হয়ে গেছে তার উপরে, সেই বার্ডেনের ভারে যেন তিনি ডুবে যাচ্ছেন আস্তে আস্তে। তো এইখানে দেখো একটা বার্ডেনের সেন্স আসছে এই একটা শব্দের মাধ্যমে, তিনি কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদের বলেছিলাম যে এখানে মানে কন্ট্রারি আইডিয়া পাশাপাশি বসিয়েছেন। আমরা একটু পরেই দেখতে পাবো যে এই সাং শব্দের সঙ্গে কন্ট্রারি কি আইডিয়া তিনি লাগিয়েছেন। তোমরা দেখেছো যে মাই হার্ট অ্যাক্স, এর সঙ্গে কন্ট্রারি তিনি কি লাগিয়েছেন? ওই পাখির সুন্দর গানটা, হ্যাপিনেস, হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, ওটাকে লাগিয়েছেন। তারপরে দেখতে পেলে যে নামনেসের পাশাপাশি পেন্স লাগিয়েছেন তিনি। তাহলে পরপর দেখো কন্ট্রারি আইডিয়া লাগাচ্ছেন। এখানে দেখো তিনি কিসের কথা বলছেন? সাংকের কথা। আর এর বিপরীত কি আমরা একটু পরে পাবো, দেখতে পাবো। তাহলে কবি বলছেন যে লিথি নদীতে যেন আমি স্নান করতে চলেছি, তার দিকে যেন আস্তে আস্তে আমি ডুবে যাচ্ছি। অর্থাৎ কবি ভুলতে চাইছেন এই জগতের যে যন্ত্রণা, ব্যথা এখানে থাকার ফলে, সেই যে সাফারিংসগুলো ওনার লাইফের, সেগুলোকে তিনি কিন্তু ভুলতে চাইছেন। যদি না ভুলতে পারেন তাহলে তিনি পরে অন্য জগৎ, যে নাইটিঙ্গেলের জগতে উনি যেতে চাইছেন, সেই আইডিয়াল ওয়ার্ল্ড, আর এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, এই রিয়েল ওয়ার্ল্ড থেকে উনি যেতে চাইছেন আইডিয়াল ওয়ার্ল্ডে, পাখিটার, যেখানে পাখিটা রয়েছে। কারণ সেই পাখি কোনো দুঃখ যন্ত্রণা জানে না, সে মৃত্যু কি জানে না, সেখান থেকে সে গান গাইছে, সেই গানটা সেই জন্য অমর, সেই বার্ডটাকেও কবি বলবেন ইমমর্টাল বার্ড। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো এটাই বলতে চাইছেন যে এই যে জগৎটা, এই জগতের সাফারিংসকে ভুলতে পারলে তবেই পরের জগতে যেতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে এই যে অন্য জগতের কথা বলছে, এটা ওই পাখিটার জগতের কথা হচ্ছে। আর এই যে পাস্ট লাইফ, আমি বললাম না যে লিথি নদীতে যদি কোনো জীবাত্মা স্নান করে বা সেই জল পান করে, সে তার পাস্ট লাইফের কথা ভুলে যায়। এখানে পাস্ট লাইফ মানে কিডসের বর্তমান জীবনের কথা হচ্ছে কবির, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীর কথা হচ্ছে। এখানে থাকার ফলে, এই সোসাইটিতে থাকার ফলে যে যন্ত্রণা, সেইটাকেই উনি বলতে চাইছেন পাস্ট লাইফ, যেটা উনি ভুলতে চাইছেন এই লিথি নদীর জলে স্নান করে বা লিথি নদীর জল পান করে। নেক্সট, তারপরে দেখো, ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট। আর এই যে অনুভূতিগুলো আমার মধ্যে হচ্ছে, এই যে নামনেস আসছে আমার শরীরে, এই যে একটা হৃদয়ের মধ্যে একটা পেন, আমি একটা শার্প পেন একটা অনুভব করছি, এগুলো কেন হচ্ছে? তাহলে এখানে আমাদের উনি জানাতে চাইছেন যে ওই পাখিটাকে তিনি অ্যাড্রেস করে বলছেন যে না না, এরকম নয়
যে তুমি এমন একটা জগতে রয়েছো যেখানে কোনো মৃত্যু নেই, যেখানে জরা নেই, যেখানে ব্যাধি নেই, যেখানে যন্ত্রণা নেই। সেই জন্য সেই অমর জগতে, সেই সুন্দর একটা অনন্ত শান্তির জগতে তুমি বিরাজ করছো। সেই জন্য তোমার এই আনন্দটা দেখে কি আমার হিংসা হচ্ছে? কারণ আমার মধ্যে তো ব্যথা যন্ত্রণা রয়েছে, আমি কষ্টের মধ্যে রয়েছি। সেই জন্য তোমার আনন্দ দেখে আমার হিংসা হচ্ছে বলে যে আমার এরকম অনুভূতি হচ্ছে। যখন আমরা কি হই, কারুর যখন আনন্দ হয়, কারুর যখন লাইফে সমৃদ্ধি থাকে, সেটা দেখে যখন হিংসা হয় কারুর, সে তখন মনে মনে কষ্ট পায়, ব্যথা পায়। তা ইনি বলতে চাইছেন যে এই ব্যথাটা কিন্তু এরকম নয় যে তোমার আনন্দ দেখে হিংসা হচ্ছে বলে আমার হচ্ছে, না, সেটা নয়। আচ্ছা, লট মানে কি? তো এটা নোট করে নাও। লট মানে হচ্ছে ফরচুন, অর্থাৎ ভাগ্য। তাহলে এই যে পাখিটার যে এই যে সুন্দর ভাগ্য একটা, তার যে সৌভাগ্য, সে সবসময় হ্যাপি থাকে, আনন্দে থাকে। তো তার এই সৌভাগ্য দেখে কবির যে হিংসা হচ্ছে, তিনি যে এনভি করছেন, এই কারণে তার এই অনুভূতিগুলো হচ্ছে না। তাহলে কেন হচ্ছে, এইবার অ্যান্সার দেবে। আর এই লাইনটার সঙ্গে ফার্স্ট লাইনটাকে কানেক্টেড করে পড়লে তবে মিনিংটা তুমি বুঝতে পারবে, যেটা আমি বললাম তোমাদের। বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, তোমার যে হ্যাপিনেস, তোমার যে আনন্দটা যেটা তুমি শেয়ার করছো তোমার গানের মাধ্যমে, সেই তোমার আনন্দে আমি আনন্দ অনুভব করছি। দেখো, একটা ইউনিভার্সাল ব্রাদারহুডের এখানে একটা ব্যাপার পাচ্ছি না আমরা। তাহলে এই যে পাখিটার আনন্দ, তোমার আনন্দে আমি আনন্দিত হচ্ছি হে নাইটিঙ্গেল, সেই কারণে আমার এই অনুভূতি হচ্ছে। এটা আনন্দ থেকে হচ্ছে, এটা হিংসা থেকে হচ্ছে না। গোটা কবিতাটাই হচ্ছে নাইটিঙ্গেল পাখিকে অ্যাড্রেস করে করে বলছেন কবি। তাহলে নাইটিঙ্গেলটাকে উনি বলছেন যে তুমি এরকম ভেবো না যে তোমার আনন্দ দেখে হিংসার ফলে আমার এই অনুভূতি হচ্ছে, না, তোমার আনন্দে আমিও আনন্দিত, তোমার সুখে আমিও সুখী, সেই জন্য আমার এই অনুভূতিগুলো হচ্ছে। এরপরে দেখো কি বলছে, দ্যাট, এইবার কেন এইসব অনুভূতি হচ্ছে? তোমার আনন্দ, তোমার যে এই আনন্দ, তার ফলে আমার এই অনুভূতি হচ্ছে, কেন হচ্ছে? দ্যাট হচ্ছে এখানে বিকজ। তাহলে বিকজ দাও মানে ইউ, এখানে দাও হচ্ছে আর্কেইক, ঠিক আছে, এটা প্রাচীন ব্যবহার, ইউ এর আর্কেইক ফর্ম হচ্ছে দাও। লাইট উইং ড্রায়ার্ড অফ দ্য ট্রিজ, মেটাফোর। দেখো, এখানে দুটো জিনিস আছে, একটা আমরা এটাকে মেটাফোরও বলতে পারি। মেটাফোর কেন বলবো? কারণ এই নাইটিঙ্গেলের সাথে কবি তুলনা করছেন ড্রায়ার্ডকে। এই ড্রায়ার্ড হচ্ছে এক ধরনের নিম্ফ। গ্রিক মাইথোলজি অনুযায়ী, গ্রিক মাইথোলজিতে গডেস রয়েছে, গডেস, সেই গডেসদের থেকে একটু লেসার লেভেলে রয়েছে। সেই লেসার গডেস যাদের আমরা বলি, একটু নিম্নমানের গডেস যারা, তাদের নিম্ফ বলে। এরা কি করে? জঙ্গলে থাকে, জঙ্গলের প্রত্যেকটা বৃক্ষকে আশ্রয় করে এই নিম্ফগুলো থাকে, এই ড্রায়ার্ডগুলো থাকে। এবং তাদের বিশ্বাস এই নিম্ফগুলোর জন্যই এরা মানে প্রাণবন্ত হয়ে থাকে, তারা প্রাণ শক্তিতে ভরপুর থাকে যে বৃক্ষগুলো। যখন এই নিম্ফগুলোর মৃত্যু ঘটে যায়, তখন মানে এই বৃক্ষগুলোর যখন মৃত্যু ঘটে যায়, এরা যখন শুকিয়ে যায়, এই নিম্ফগুলোরও মৃত্যু হয়ে যায়, ড্রায়ার্ডগুলোর। এটা গ্রিক মাইথোলজিদের একটা, মাইথোলজি অনুযায়ী তাদের একটা বিশ্বাস এটা। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই ড্রায়ার্ড হচ্ছে, তোমরা লিখে নাও যে এরা হচ্ছে লেসার গডেস অফ ট্রিজ, অর্থাৎ এরা ট্রিজে থাকে, গাছকে আশ্রয় করে থাকে। এরা গ্রিক মাইথোলজি অনুযায়ী এরাই হচ্ছে তোমার নিম্ফ এক ধরনের, ঠিক আছে, NYMPH, এটাও নোট করে নিতে পারো। এরা হচ্ছে নিম্ফ, অর্থাৎ দেবী, আমরা বলতে পারি বন দেবী। তাহলে এরা বন দেবী, তাহলে এই ড্রায়ার্ডের সঙ্গে তুলনা করছে নাইটিঙ্গেল পাখিটাকে। ওকে, ফার্স্ট মেটাফোর পেলাম। মেটাফোরের সাথে সাথে এটা গ্রিক মাইথোলজিতে একটা অ্যালিউশনও আছে, তাহলে এটাকে অ্যালিউশনও বলতে পারো। হেলেনিজম হচ্ছে যখন গ্রিক মাইথোলজিতে অ্যালিউশন করা হয়, প্রচুর মাত্রায় এখানে গ্রিক মাইথোলজির অ্যালিউশন রয়েছে। তাহলে এটাকে হেলেনিজমের একটা পার্ট, এটা অ্যালিউশন এবং এটা মেটাফোর। তাহলে কবি বলতে চাইছেন যে তুমি হে নাইটিঙ্গেল, তুমি হচ্ছ বন দেবীদের মতো, অর্থাৎ লাইট উইংড ড্রায়ার্ড অফ দ্য ট্রিজ। এইবার খেয়াল করো, আচ্ছা আগে এটা মুছি, আমি পুরো হজবরল হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা চলো এবার দেখা যাক লাইট উইংড। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, কিডস বলছিলেন যে লিথি ওয়ার্ডস হ্যাড সাঙ্ক, আমি এই সাঙ্ক ওয়ার্ডটাতে জোর দিতে বলেছিলাম, আর বলেছিলাম ঠিক এর বিপরীত কনসেপ্ট, এর সঙ্গে যার কন্ট্রাস্ট করা হয়েছে সেটা এক্ষুনি আসবে। দেখো, সেইটাই হচ্ছে লাইট উইংড। খেয়াল করো, লাইট উইংড, দেখো একটা হচ্ছে সাঙ্ক, আর সাঙ্ক এলেই আমি তোমাদের বলেছিলাম এখানে একটা বোঝার সেন্স আসছে, অর্থাৎ একটা বার্ডেন, যেন কেউ একটা বোঝা চাপিয়ে দিয়েছে, সেই জন্য তো ডুবে যাচ্ছে আস্তে আস্তে। আর এই পাখিটার বর্ণনা করেছে যে তোমার যে উইং, তোমার যে ডানা, সেটা কেমন লাইট,
অর্থাৎ অত্যন্ত হালকা। এই নাইটিঙ্গেল পাখি অত্যন্ত তোমার ফাস্ট ফ্লাইং হয়, অত্যন্ত ফাস্ট ফ্লাই করতে পারে, এই জন্য সেই জন্য বলা হচ্ছে লাইট উইংড। কিন্তু এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এই পাখিটার যে ডানা সেটা লাইট কেন, সেটা হালকা কেন, কারণ সেখানে কোনো বোঝা নেই। কিসের বোঝা নেই? এই মরজগতের যে যন্ত্রণা, যে সাফারিংস, যে স্যাডনেস, যে ডিজেকশান, মৃত্যু, জরা, ব্যাধি, তার কোনো কিছুর বোঝা ওই পাখিটার ওপরে নেই। সেই জন্য ওর ডানাটা হচ্ছে লাইট। আর কবি কেন সাং করে যাচ্ছেন? কারণ কবির ওপরে এই সমস্ত বোঝাগুলো রয়েছে, জীবনের যন্ত্রণার ভারে কবি ডুবে যাচ্ছেন। কিন্তু পাখিটা ওই সব যন্ত্রণার কথা জানেই না, কারণ সে অন্য একটা জগতের, সে ইমমর্টাল ওয়ার্ল্ডের, সে আইডিয়াল ওয়ার্ল্ড থেকে গান গাইছে। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এগিয়ে যাই। এবার কি বলছে দেখো, ইন সাম মেলোডিয়াস প্লট, এই পাখিটা গান গাইছে কোথায়? আচ্ছা, এখানে এটা তোমরা যদি এইভাবে পড়ো আরও ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট দাওয়ের পরে একদম লাস্টের লাইনটা যদি পড়ো, দ্যাট দাও সিঙ্গেস্ট, তাহলে তুমি সিঙ্গেস্ট, তুমি গান গাইছো। এই দাওয়ের পরে কমা দিয়ে দেখো অ্যাপোজিশনে লেখা আছে এই দাওটা কে, সেটাকে বলেছে লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিস। তারপরে দেখো কি বলছে, তাহলে আমরা লাস্টের লাইনটা আগে পড়ে নিই, যে দ্যাট দাও, তাহলে তোমরা এইভাবে এটাকে সাজিয়ে নাও, তবে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা একদম। দ্যাট দাও, এই দাওয়ের পরে তোমরা পড়ো সিঙ্গেস্ট, লাস্টের লাইনে পড়ো সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড ইজ। ওকে, তো এইবার দেখো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, কারণ তুমি গান গাইছো। এবার প্রশ্ন হচ্ছে সিঙ্গেস্ট কেন লিখেছেন? কারণ দাও ইউজ করেছেন না, দাও হচ্ছে আর্কেইক, সেই জন্য সিং না লিখে সিঙ্গেস্ট লিখতে হয়েছে, এটাকেও আর্কেইক ব্যবহার করতে হয়েছে। দাও সিঙ্গেস্ট, দেখো সাবজেক্ট ভার্ব। অফ সামার, তুমি সামারের গান গাইছো। কিভাবে গান গাইছো? ইন ফুল থ্রোটেড ইজ, সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্তভাবে, গলা ফুলিয়ে স্বতঃস্ফূর্তভাবে তুমি সামারের গান গিয়ে চলেছো। প্রশ্ন হচ্ছে সামারের গান, সামার কেন বলেছে? এটা তো স্প্রিং টাইমে লেখা হয়েছে, বসন্তকালে স্প্রিং টাইমেই কবি গান শুনছিলেন নাইটিঙ্গেলটার। কিন্তু সামার হচ্ছে ইংল্যান্ডের সবথেকে প্লিজেন্ট ওয়েদার বলা হয় এটাকে। সেই প্লিজেন্ট ওয়েদার, এটা এতটাই মনোরম ওয়েদার, সেই পাখিটা যে গান গাইছে, কবি সেন্সগুলো এমন হয়ে গেছে যে তিনি সময়ের কথাও ভুলে গেছেন, ঠিক আছে, অবলিভিয়ানে চলে গেছেন একটা কবি। তাহলে এখানে উনি ভাবছেন যে ওই যে পাখিটার যে গান আসছে, এত মধুর কণ্ঠদার, এত সুন্দর যে গান আসছে, তার গানের মধ্যে একটা ওয়ার্মথ ফিল করছেন কবি। সেই ওয়ার্মথটা যেন হচ্ছে সামারের ওয়ার্মথ। সেই জন্য উনি বলছেন এই আগমনী গান গাইছে পাখিটা, কিসের? যে সামার আসতে চলেছে। তাহলে সেই গ্রীষ্মের আগমনী গান যেন ভেসে আসছে এই পাখিটার কণ্ঠ থেকে। এইবার এই ইউজটা দেখো, ফুল থ্রোটেড ইজ, ও বিউটিফুল বিউটিফুল, ভাষাটা একবার দেখো, তুমি ফ্রেজটা দেখো, কত সুন্দর ফ্রেজ, ফুল থ্রোটেড ইজ। এইটাকে আমরা বলতে পারি যে ফেলিসিটাস পোয়েটিক এক্সপ্রেশন, এত সুন্দর মানে ফেলিসিটি রয়েছে এর মধ্যে। দেখো পাখি যখন গান গায় কি হয়, তুমি লক্ষ্য করবে, পায়রাগুলো কি দেখবে, এখানে পায়রা যেগুলো আমরা সব থেকে বেশি দেখতে পাই, যখন ডাকে দেখবে ফুলে যায় গলাটা, গলাটা আস্তে আস্তে ফুলে যায়, আবার ছোট হয়ে যাচ্ছে, আবার সংকুচিত হয়, আবার ফুলে যায়, যখন আওয়াজ করে আবার সংকুচিত হয়। তাহলে উনি বলতে চান যে ফুল থ্রোটেড, একদম সম্পূর্ণ গলা ছেড়ে। তাহলে এখানে একটা ভিজুয়াল ইমেজও পাচ্ছি, সাথে সাথে আবার একটা অডিটারি ইমেজও পাচ্ছি আমরা, তাহলে দেখতেও পাচ্ছি আবার শুনতেও পাচ্ছি। দেখো তাহলে কি বলছেন, দেখো যে সম্পূর্ণরূপে গলা ছেড়ে, লাউড ক্লিয়ার ভয়েসে। তাহলে ফুল থ্রোটেডের একটা মিনিং তোমরা লিখতে পারো লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড এবং ক্লিয়ার ভয়েসে। কিন্তু যদিও তুমি চিৎকার করে গাইছো, সম্পূর্ণ তোমার যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে তুমি যেন উগরে দিচ্ছ, একদম তোমার গানেতে ঢেলে দিচ্ছ, সেই স্পিরিটটাকে, তোমার প্রাণ শক্তিটাকে তুমি ঢেলে দিচ্ছ তোমার গানের মাধ্যমে। এতটা উচ্চ কণ্ঠে এবং পরিষ্কারভাবে তুমি গাইছো, কিন্তু কোথাও কষ্ট হচ্ছে না তো? মানুষ যখন গান গায়, আমাদের এখানকার যারা সিঙ্গার, আমাদের পৃথিবীর যারা সিঙ্গার, তারা যখন গান গায়, গলা ছেড়ে যখন হাই নোট যখন টাচ করে, তখন সেই শব্দ শুনে বোঝা যায় যে তাদের মধ্যে কষ্ট হচ্ছে একটা, তারা গাইতে পারছে না, ওই অত হাই নোট টাচ করতে তারা পারছে না। কিন্তু তুমি যখন গাইছো, এত ক্লিয়ার তোমার ভয়েস, এত লাউড, তৎসত্ত্বেও তোমার গানের মধ্যে কোথাও পেন তো আমি দেখতে পাচ্ছি না। ইজ মানে স্পন্টেনিয়াসলি, তোমার গান তো স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, যেন কষ্ট হচ্ছে না গাইতে তোমার, তুমি স্পন্টেনিয়াসলি গেয়ে যাচ্ছ এই গান। কত সুন্দর ইউজ দেখো ফ্রেন্ড, ফুল থ্রোটেড ইজ, বিউটিফুল। এইবার আমরা চলে আসি কোথা থেকে গানটা গাইছে তার উল্লেখ করেছে। দেখো এখানে চলে এসো তোমরা,
ইন সাম মেলোডিয়াস প্লট, আবার দেখো মেলোডিয়াস প্লট, ট্রান্সফার্ড এপিথেট লিখে নাও। মেলোডিয়াস প্লট, প্লট মানে ওই ভূমিটা জঙ্গলের ভিতর যেখান থেকে গানটা আসছে কবির কানে, সেই যে এক্ষুনি আমরা দেখতে পাবো মেলোডিয়াস প্লট অফ বিচেন গ্রিন, সেখানে অনেক বীচ গাছ রয়েছে, এক ধরনের বৃক্ষ, তাহলে প্রচুর মাত্রায় বীচ বৃক্ষ রয়েছে, সেখান থেকে সেই যে প্লটটা, সেই জঙ্গলের যে প্লটটা, সেখান থেকে তোমার গান আসছে, যেন মনে হচ্ছে ওই প্লটটাই যেন মেলোডিয়াস হয়ে গেছে। আচ্ছা প্লটটা মেলোডিয়াস নয়, মেলোডিয়াস হচ্ছে পাখিটার যে গান, সেই সংটা হচ্ছে মেলোডিয়াস সং, কিন্তু উনি মেলোডিয়াসটা লাগিয়ে দিয়েছেন প্লটের সাথে। তাহলে এমনভাবে গানটা আসছে যেন পুরো প্লটটা মনে হচ্ছে যেন আমরা বলি না যে গানে মুখর হয়ে গেছে, পুরো একদম এরিয়াটা, পুরো জঙ্গলটা যেন গানে সেই যে সুর, সেই সুরের ঝংকারে মুখরিত হয়ে উঠেছে, এমনভাবে সে গাইছে। ডিয়ার ফ্রেন্ডস, এই যে তিনটে লাইন, এই দুটো লাইন দেখো, ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিচেন গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস, তোমরা ভালো করে নোট করো এই দুটো লাইনের মধ্যে কিডস একটা খুব সুন্দর জিনিস ইউজ করেছেন। এইটা একটা তোমার ফিগার অফ স্পিচও বলতে পারি আমরা, এটাকে বলা হয় সাইনেস্থেসিয়া। তোমরা একটু নোট করে নাও এই জিনিসটা কি, সাইনেস্থেসিয়া। এটা কি? সাইনেস্থেসিয়া মানে হচ্ছে সুইচিং সেন্স অ্যাপিল, সুইচ করা মানে একটা থেকে আর একটাতে ট্রান্সফার করে দেওয়া, সেন্স অ্যাপিল মানে এমন একটা ইমেজ তোমাকে বলছে যেটা মনে হচ্ছে যেন ভিজুয়াল, আমার চোখের সামনে চলে এলো, কিন্তু যেই ইমেজটা বললো তার পরক্ষণেই এমন একটা শব্দ বলছে সেটা ভিজুয়াল থেকে অডিটরি হয়ে গেল, যেন দৃশ্য মানে যেটা সাইট ছিল সেটা যেন শ্রবণ হচ্ছে, অর্থাৎ যেটা দেখছিলাম আমি চোখেতে আমার অ্যাপিল করছিল সেটা কানে অ্যাপিল করতে আরম্ভ করেছে, তারপরেই মনে হচ্ছে আবার আমার যেন টাচ করে যাচ্ছে আমার শরীরে, তারপরেই যেন মনে হচ্ছে আমি টেস্ট পাচ্ছি সেটা। অর্থাৎ একাধিক সেন্স অর্গ্যানে যখন অ্যাপিল করতে আরম্ভ করে ইমেজগুলো, এমনভাবে ছবি আঁকে কবি, সেইটা কিন্তু কিডসের মধ্যে খুব বড় একটা গুণ ছিল, উনি এই সাইনেস্থেটিক ইমেজ খুব ভালোভাবে ব্যবহার করতে পারতেন। আর এই দুটো লাইন হচ্ছে খুব সুন্দর একটা এক্সাম্পল এই সাইনেস্থেসিয়ার। কি বলছে দেখো এখানে, মেলোডিয়াস প্লট, দেখো যেই বললো প্লট, সাথে সাথে আমাদের চোখের সামনে একটা দৃষ্টি এলো যে একটা জায়গা, একটা জঙ্গল, বিচেন গ্রিন, যেখানে বীচ গাছ রয়েছে অনেক, সাথে সাথে দেখো গ্রিন শব্দটা যখন বলছে, এবং এর সাথে সাথে শ্যাডোজ নাম্বারলেস, এটাকে অ্যাড করে নাও, পুরোটা একসাথে করো। ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিচেন গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস, কি কি ফিলিংস তোমার মধ্যে আসছে? ফার্স্ট হচ্ছে চোখের সামনে যেন আমি দেখতে পাচ্ছি একটা বীচ গাছের জঙ্গল, সেখানে ছায়া হয়ে রয়েছে, এত ঘন জঙ্গলটা বীচ গাছে যে সেখানে আলো আসতে পারছে না ভিতরে, যেহেতু আলো পৌঁছাচ্ছে না সেই জন্য অন্ধকার হয়ে রয়েছে, শ্যাডো হয়ে রয়েছে। এই গ্রিন, বিচেন, শ্যাডো, এই শব্দগুলোর মধ্যে দেখা একটা কোল্ডনেসের ফিলিংস আসছে আমাদের মধ্যে, ভালো করে খেয়াল করুন, একটা কোল্ড ফিলিংস আসছে, তাই না? যেন একটা শীতল অনুভূতি আমরা পাচ্ছি, একটা ছায়া ভরা একটা জঙ্গল, চারিদিকে গ্রিনারি, বীচ গাছ, সেখানে আবার মেলোডি, অর্থাৎ আবার একটা অডিটরি একটা ইমেজ। তাহলে দেখো এখানে অডিটরি ইমেজ আছে, এখানে ভিজুয়াল ইমেজ আছে, এখানে আবার সাথে সাথে আমরা ট্যাকটাইল ইমেজ পাচ্ছি কোল্ডনেসের মাধ্যমে, অর্থাৎ যেন টাচ করে যাচ্ছে কিছু একটা, আমাদের একটা ঠান্ডা অনুভূতি। এবার তোমরা দেখতে পাবে এরও আবার বিপরীত ইমেজ আসবে, যেখানে ওয়ার্মনেস আসবে, পরেই আমরা দেখতে পাবো। তাহলে এখানে একটা শীতল অনুভূতি আমরা পাচ্ছি, যে পাখিটা গান গাইছে কোথা থেকে, একটা বীচ গাছের জঙ্গল রয়েছে, তার ভিতর থেকে গানটা ভেসে আসে। তাহলে কবিদের দেখো এই যে ইউসেজগুলো, সাইনেস্থেটিক ইমেজ কত সুন্দরভাবে ইউজ করেছে। ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথম। আচ্ছা, এই যে ওয়ার্ডটা বিচেন গ্রিন, এটা একটু নোট করো তোমরা। বিচেন হচ্ছে বীচ, এই বীচ হচ্ছে নাউন, এটা একটা গাছ, এর অ্যাডজেক্টিভ ফর্ম এটা বিচেন। আর এই বিচেন গ্রিন এরকম কোনো শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল না, এটা কিডস আবিষ্কার করেছেন, এটাকে বলা হয় কয়েনেজ বা নিওলজিজম। তো কয়েন করেছেন উনি, নতুন একটা শব্দ বানালেন বিচেন গ্রিন, এরকম অনেক শব্দ কিডস বানিয়েছেন, তো এগুলো হচ্ছে কিডসের কয়েনেজ। ওকে, তো ফ্রেন্ডস এটা আমরা পেয়ে গেলাম। তাহলে একবার দেখো প্রথম থেকে আমরা দেখে নিই যে কী কী আমরা ফিগার অফ স্পিচ পাচ্ছি। মাই হার্ট অ্যাক্স বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, এখানে প্যারাডক্স পেলাম। নামনেস পেন্স, এখানে আমরা অক্সিমরন পেলাম। আমরা এখানে ডাল ওপিয়েট, এখানেও আমরা পেলাম, এখানে ট্রান্সফার্ড এপিথেট পেয়েছি আমরা। সাথে সাথে আমরা দেখতে পেলাম যে চলে এসো কোথায়, এই যে লাইট উইং ড্রায়াড, এখানে হেলেনিজম আছে, এখানে আবার আমরা মেটাফোরও পেলাম। মেলোডিয়াস প্লট, এটা ট্রান্সফার্ড এপিথেট, আসলে এটা মেলোডিয়াস বার্ড, প্লটটা মেলোডিয়াস নয়, বাকিটা হচ্ছে মেলোডিয়াস। আমরা এখানে পেলাম শ্যাডোজ নাম্বারলেস, তোমার কয়েনেজ পেলাম আমরা বিচেন গ্রিনে,
ওকে, আর আমরা পেয়েছি এখানে সাইনাস্থেটিক ইমেজ পেয়েছি একটা। তো এত কিছু রয়েছে এই ফার্স্ট স্টানজাতে। তো ফ্রেন্ডস, ফার্স্ট স্টানজা আমাদের কমপ্লিট। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা নেক্সট ভিডিওতেই পড়বো পরের স্টানজাটা। আজকে একটা স্টানজাই থাক, স্টানজা নাম্বার 1। যেভাবে আমরা ওয়েস্ট উইন্ড পড়েছিলাম স্টানজা বাই স্টানজা, সেভাবে এখানেও পড়বো একটার পর একটা স্টানজা। তো আজকে ফার্স্ট স্টানজা কমপ্লিট হলো। অবশ্যই আশা করছি তোমরা নোট করেছো যা যা বলেছি, এবং তোমরা এখান থেকে আরও যখন পড়বে, এটা আমি পড়াইনি তোমাদের, আমি শেখাইনি কিছু, এটা পড়ে আমার ফিলিংস হয়েছে, আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র সামান্য যতটুকু পেরেছি। অনুভূতি 90% আমরা তুলে ধরতে পারি না, 10%ই আমরা ভাষা দিয়ে বোঝাতে পারি, বাকিটা শুধু অনুভব হয় আমাদের মধ্যে। এই কবিতাগুলোই এমন, তোমরা যখন পড়বে আরও নতুন নতুন জিনিস বেরিয়ে আসবে, আরও কত ধরনের ফিলিংস তোমরা পাবে এখান থেকে, তো নিজেরা আবিষ্কার করবে সেগুলো পড়তে পড়তে। আপাতত এখান থেকে তোমরা প্লেজারই নেবে পড়ার সাথে সাথে, কিন্তু যে পয়েন্টগুলো বললাম এক্সাম ওরিয়েন্টেড, সেই পয়েন্টগুলোকে নোট করো, পরীক্ষাতে এগুলো আসতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটাতেও আমি সেকেন্ড স্টানজাটা নিয়ে আসি, তারপরে আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান শুরু করবো, আর গ্রামারও চলবে আমাদের। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।